আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নেব আমি। তো ক্লাস পরিচালনার দায়িত্বে রয়েছি আমি মাইমুনা আক্তার। গত ক্লাস তোমরা আশা করি দেখেছো। লাইভে কতজন স্টুডেন্ট দেখে বা কি করে কোনো কমেন্ট নাই, কেউ জানাচ্ছে না। কমেন্ট করে তো জানাইতে হবে, বা কোনো সমস্যা থাকলে সেটাও বলতে হবে। তো আমরা গত ক্লাসে একটা অঙ্ক দিয়েছিলাম, যেটা তোমাদেরকে বলছি যে বাসায় করতে। জানি না তোমরা বাসায় করেছো কি না। তো আমরা অঙ্কটা আমি আবার কথা দিয়েছিলাম যে নেক্সট ক্লাসে আমি এই অঙ্কটা থেকে শুরু করব। তো আমি শুরু করছি। আমি দিয়েছিলাম এরকম দুইটা বস্তু দিয়েছিলাম। M1 500 গ্রাম দিয়েছিলাম, M2 তাও 500 গ্রাম দিয়েছিলাম, এদের মধ্যবর্তী আকর্ষণ বল এফ এর একটা মান দিয়েছিলাম, সেটা দিয়েছিলাম 4.5 গুণ 10⁻⁻12 নিউটন। আমি বলেছিলাম যে তাদের মধ্যবর্তী দূরত্ব কত। এটা দিয়েছিলাম। তো এই অঙ্কটা দিয়েছিলাম। তা আমরা এখন একটু করি, আমরা একটু দেখাই যে কি অবস্থা। দেওয়া আছে আমার কি কি দেওয়া আছে। দেওয়া আছে প্রথম বস্তুর ভর মানে M1 দেওয়া আছে 500 গ্রাম। এটাতে কেজিতে নিতে হলে কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা। ঠিক আছে, কত দ্বারা? 1000 দ্বারা। 1000 দ্বারা ভাগ করে দিচ্ছি। 1000 দ্বারা ভাগ করলে এটা কি হয়ে যাবে? কেজি হয়ে যাবে। তাহলে কত হবে? 0.5 কেজি, তাই তো? 0.5 কেজি। সেম কন্ডিশন M2 এর ক্ষেত্রেও গ্রাম আছে। এটাকে কেজিতে নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে, মানে 0.5 কেজি। 0.5 কেজি। তাদের আকর্ষণ বল এফ দেওয়া আছে। আমি এই পাশে লিখি, এটাও মুছে দিচ্ছি। এটা তোমাদেরকে গত ক্লাসে দেওয়া হয়েছে, এফ দেওয়া আছে কত? এফ হচ্ছে 4.5 গুণ 10⁻⁻12 নিউটন। আর দূরত্ব ডি হোয়াট, মানে দূরত্ব ডি বের করতে বলছে। তা আমরা সূত্র জানি F = G M1 M2/d²। সেটা বসাই দিই। আমরা জানি F = G M1 M2/d²। ওকে, কোনা কোনা গুণ করে দিচ্ছি। FD² = G M1 M2, और D² = G M1 M2/F। এই স্কোয়ারটা যদি ওই পাশে যাইতে হয় তাহলে কি হবে? রুট হবে। রুট করে দিচ্ছি। T = হচ্ছে √G M1 M2
এটাই তো। তো এই জায়গায় আমি কি করব, শুধু মানটা বসাই দিব। কি করব, শুধু মানগুলো বসাই দিব। বসাই দিচ্ছি, আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। মানগুলো বসিয়ে দিচ্ছি। জি এর মান তোমরা জানো, 6.673 গুণ 10⁻⁻11। ডি হচ্ছে দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার। এখানে আর কিছু বসানোর দরকার নেই, শুধু মিটার বসাই দিলেই ওকে। তারপরে M1 পাইলাম 0.5, M2 পাইলাম 0.5, ওকে 0.5 পাইলাম। আর এর ছিল কত, 4.5 গুণ 10⁻⁻12। এটাই তো পেয়েছি। ক্যালকুলেটরে গত ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে 10⁻⁻11 তুলবে, সেটি আমি দেখিয়েছি গত ক্লাসে। তো এখন আর দেখানোর দরকার নেই, সুন্দর করে ক্যালকুলেটর চাপ দিয়ে সেই নিয়মে করে জাস্ট রুট দিয়ে দিবে। তো যদি এগুলো সব ম্যাথমেটিক্যাল টার্ম করার পর দেখা যায় যে এখানে 3.7 আসে, 3.7 আসে। এটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে করতে হবে। আমি জাস্ট ক্যালকুলেটর চাপ দিয়ে দেখিয়েছিলাম কোনটার পর কোনটা চাপ দিতে হবে, কোন বাটন দিতে হবে সেটা আমি দেখিয়েছিলাম। তো আজকে তাহলে দেখানোর দরকার নাই। তো এটাকে যদি তুমি 3.7 উপর যদি রুট দাও 1.92, 1.92, ঠিক আছে। তো 92 অ্যান্সার হবে কত, উত্তর কত হবে, এখানে হবে মিটার। এটাই তো। সুতরাং ডি সমান সমান এত মিটার। ডি যখনই আসবে তখনই একক দিতে হবে, মিটার। ওকে, উত্তর মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব 1.92 মিটার, 1.92 মিটার। ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার। ক্লিয়ার কি, ক্লিয়ার। তো এখানে তোমাদের পরীক্ষায় বইয়ে আছে, দেখা যাবে যে বইয়ে দেওয়া আছে যে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হইলে বল কত গুণ হবে। সমানুপাতিক বলছো, বরের গুণফল, আকর্ষণ বল বরের গুণফলের সমানুপাতিক। তো সমানুপাতিক যখনই হবে তাহলে যদি নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বরের গুণফল যদি দ্বিগুণ হয় তাহলে আকর্ষণ বল কত গুণ হবে, 2 গুণ। যদি 3 গুণ হয় তাহলে আকর্ষণ বল কত হবে, 3 গুণ। যদি 4 গুণ হয় আকর্ষণ বল 4 গুণ। মানে যত গুণ হবে আকর্ষণ বলও তত গুণ, ঠিক আছে। তারপরে তোমরা বলছো যে বইয়ে দেওয়া আছে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে হচ্ছে নির্দিষ্ট বরে দুটি বস্তুর দূরত্ব দ্বিগুণ হইলে আকর্ষণ বল স্কোয়ার হারে কমবে, স্কোয়ার হারে কি করবে, কমবে। দ্বিগুণ হইলে কত হবে, ব্যস্তানুপাতিক, মানে ডি হচ্ছে নিচে 1/d²। তাহলে এখানে ডি এর জায়গায় কত বসবে, 2 বসবে। 2 বসলে কত, 2 দ্বিগুণে 4, 4/1 গুণ কমবে, 4/1 গুণ কমবে। যদি 3 গুণ হয় 9/1 গুণ কমবে। যদি 4 গুণ হয় তাহলে 16/1 গুণ কমবে, ঠিক আছে। আমরা আরেকটু বিস্তারিত দেখি, আর একটু দেখি, ঠিক আছে। অঙ্কটা আশা করি করা হয়ে গেছে। আমরা মুছে দিচ্ছি।
আমরা মুছে দিচ্ছি। আমরা বলছি যে F সমানুপাতিক M1 M2, আর একটু ডিটেলস দেখাচ্ছি, ঠিক আছে? তো যদি একটা বস্তুর ভর যদি 2 হয় আরেকটা যদি 2 হয় তাহলে কত হইল? 2 দ্বিগুণে 4, ঠিক আছে? 2 দ্বিগুণে 4। এটারে যদি আমি 3 গুণ বাড়াই, 3 দ্বিগুণে কত? 6 গুণ 6 সমান সমান কত? 36। 4টা হচ্ছে মূলত কিসের বর্গ? 2 এর বর্গ। 36টা হচ্ছে কিসের বর্গ? 6 এর বর্গ। এ থেকে বোঝা যায় যে বর যদি বাড়ায় দিয়ে আকর্ষণ বল স্কোয়ার হারে কি করবে? বাড়বে। বর যদি বাড়ায় দিয়ে আকর্ষণ বল স্কোয়ার হারে কি করবে? বাড়বে। মনে থাকবে? বর বাড়াই দিলে আকর্ষণ বল স্কোয়ার হারে বাড়বে। এখন আবার দ্বিতীয় জিনিসটা, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক 1/t²। দূরত্বকে যদি দ্বিগুণ বাড়াই তাহলে এই জায়গায় কি হবে? ঠিক আছে? আর যদি 3 গুণ বাড়াই তাহলে কি হবে? যদি 4 গুণ বাড়াই, তাই তো? তাহলে আমরা বুঝলাম যে আকর্ষণ বল কমবে আনুপাতিক হারে, তাই তো? আকর্ষণ বল কি হারে কমবে? আনুপাতিক হারে কমবে। সেটা হচ্ছে দূরত্ব যত গুণ বাড়াবো আকর্ষণ বল কি হবে? স্কোয়ার হারে কমবে। স্কোয়ার হারে কমবে। এই যে স্কোয়ার হারে কমছে, 2 এর বর্গ, 2 দ্বিগুণে 4, 3 স্কোয়ার, 3 তিরিকা 9, 3 এর বর্গ, তাই তো? স্কোয়ার হারে কমলো না, তাই তো? আমরা বলছি যে সমানুপাতিক মানে পরীক্ষার খাতায় তুমি যত বেশি নাম্বার পাবে সুখও তত বেশি, মানে সমানুপাতিক। সুখ যত বেশি, নাম্বার যত বেশি সুখও তত বেশি। আর যখনই পরীক্ষার খাতায় কম নাম্বার পাবো তখন মায়ের বকুনি একবারে বেড়ে গেছে, সুখ তত কি হয়েছে? কমে গেছে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিকের ব্যাপারটা। তো আমি যখন প্রথম ক্লাস নিয়েছিলাম পৃথিবী ও মহাকর্ষের 5টা শব্দকে তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা হচ্ছে মহাকর্ষ বলেছিলাম, অভিকর্ষ বলেছিলাম, অভিকর্ষ ত্বরণ বলেছিলাম, ভর বলেছিলাম, ওজন বলেছিলাম। তো আমার মানে সেই 5টা শব্দের মধ্যে আমার 2 নাম্বার টাইটেল হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে, আকর্ষণ বল হচ্ছে মহাকর্ষ বল। আর 2টা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, 2টা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় তাহলে তাদের মধ্যকার যে আকর্ষণ বল সেটা হচ্ছে অভিকর্ষ। সেটা হচ্ছে কি? অভিকর্ষ। যেমন এই ডাস্টারটার সাথে এটার আকর্ষণ বল কি হবে? অভিকর্ষ। তোমার বিজ্ঞান বইয়ের সাথে পৃথিবীর আকর্ষণ বল, এই ইংরেজি বইটার সাথে পৃথিবীর আকর্ষণ বল কি হবে? অভিকর্ষ। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলোর আকর্ষণ বল কি হবে? মহাকর্ষ বল। এগুলোর সাথে একটা আকর্ষণ মানে হচ্ছে মহাকর্ষ বল। কিন্তু এই 2টা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় তাহলে তাদের মধ্যকার আকর্ষণ বল হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বলের কারণে গাছ থেকে ফল কিন্তু মাটিতে পড়ে। অভিকর্ষ বলের কারণে আহারে ক্রিকেটের কত বল যে ছক্কা হয়ে যায়, কত ক্যাচ আউট হয়ে যায় অভিকর্ষ বলের কারণে। কেমন? তো এটা নিয়ে আমাদের আর বেশি কিছু কথা বলা লাগবে না। তা আমরা তৃতীয় যে টাইটেলটা আছে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ যখনই করতে আসবো তখন আমাকে প্রথমত অভিকর্ষ ত্বরণ বোঝানোর আগে আমাকে ত্বরণ নিয়ে কথা বলতে হবে, তাই তো? অভিকর্ষ ত্বরণ।
আগে আমাকে ত্বরণ নিয়ে কথা বলতে হবে। ত্বরণ মানে কি? ত্বরণ বলতে কি বোঝায় সেটা তো তোমরা জানো না। ধরো একটা বস্তুকে আমি এই জায়গায় রাখলাম, সেটা আস্তে 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 এদিক থেকে এদিকে তার গতি কতটুকু বাড়লো। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। এই বেগ পরিবর্তনটা বাড়তেও পারে আবার কমতেও পারে, বাড়তেও পারে আবার কমতেও পারে। যদি বেগ পরিবর্তনের হারটা যদি বেড়ে যায় তাহলে ধনাত্মক বলবো, আর যদি কমে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? ঋণাত্মক বলবো, তাই তো? তো ত্বরণ মানে হচ্ছে কি? ত্বরণ মানে আমি বললাম যে বেগ পরিবর্তনের হারকে, প্রতি সেকেন্ডে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ঠিক আছে? এই পরিবর্তনটা আবার তোমরা যখন উপরে ক্লাসে যাবে তখন সেখানে মন্দন টন্দন ব্যাপারটা আসবে। এখন ক্লাস 8-এ মন্দন টন্দনের ব্যাপারটা আসলে নাই। তো সেটা যখন তোমরা যখন ক্লাস 9-এ উঠবে তখন আমরা সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। এখন বিস্তারিত কথা বলার দরকার নাই। এখন শুধু ধনাত্মক পরিবর্তনের মধ্যে এই পরিবর্তনটা, বেগ পরিবর্তনটা বাড়তেও পারে আবার কমতে পারে। বাড়লে আমরা বলবো ধনাত্মক ত্বরণ, আর কমলে আমরা বলবো ঋণাত্মক ত্বরণ। ঠিক আছে? তো ত্বরণ মানে হচ্ছে ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়। তোমরা বলছো না যে প্রতি সেকেন্ডে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ। সময়ের কথা বলছো, তাই তো? বেগ পরিবর্তনের হারের কথা বলছো, এই দুইটা জিনিসের কথা বলছো না? তো বেগকে যদি সময় দ্বারা ভাগ করা হয় যেটা পাবো সেটা হচ্ছে কি? ত্বরণ। তো বেগ মানে হচ্ছে কি? সরণ বাই সময়। ঠিক আছে? তো সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম। ঠিক আছে? সরণের একক হচ্ছে এম। আর সময় মানে হচ্ছে কি? সেকেন্ড। এস দ্বারা প্রকাশ করি। ত্বরণকে ইংরেজিতে বলে অ্যাসিলারেটর। তাহলে ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তাই না? ত্বরণ হচ্ছে কি? এ, অ্যাসিলারেটর ইংরেজিতে বলে। তো যদি আমি এখানে কি ভাগগুণ হয়ে যাবে, নিচের রাশি উল্টে যাবে, তাহলে এস নিচে আসবে মানে তো এটাই তো। গত ক্লাসেও দেখিয়েছিলাম যে এইভাবে যদি থাকে তখন এটা যদি উপরে যাইতে হলে কিভাবে করতে হবে। আমি বলছিলাম যে এরকম যদি থাকে তাহলে আমি লিখবো 1/a²। ঠিক আছে? আর যদি এইভাবে থাকে 1/a² থাকে তাহলে আমি লিখবো যে এভাবে লিখবো। তো এটাকে আমি কিভাবে লিখবো? এটাকে আমি জাস্ট এইভাবে লিখবো। এটা গত ক্লাসে খুব ভেঙে ভেঙে বলা হয়েছে। তাহলে ত্বরণের একক হচ্ছে ms⁻²। ঠিক আছে? আমি আরেকটু বলি, সেটা হচ্ছে ধরো একটা বস্তু এই জায়গায় আছে, বস্তুটা এই জায়গায় আছে, এই জায়গা থেকে আমি ছেড়ে দিলাম, এই বস্তুটাকে আমি এই জায়গা থেকে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর এটা মনে করো যে 5 সেকেন্ড পর 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড পর এটা মাটিতে পড়লো। 4 সেকেন্ড পর মাটিতে পড়লো। এখন প্রতি সেকেন্ডে তার বেগ কতটুকু বাড়লো? প্রতি সেকেন্ডে তার বেগ কতটুকু বাড়লো? তাহলে প্রথম সেকেন্ডে তার বেগ হবে কত? 9.8 গুণ 1। দ্বিতীয় সেকেন্ডে হবে 9.8 গুণ 2। তৃতীয় সেকেন্ডে হবে 9.8 গুণ 3। চতুর্থ সেকেন্ডে হবে 9.8 গুণ 4।
মানে প্রতি সেকেন্ডে তার বেগ কতটুকু বাড়লো। ওকে, এটাই তো। এখন এই 9.8 মানে কি? অভিকর্ষজ ত্বরণকে স্মল জি দ্বারা প্রকাশ করা যায়। অভিকর্ষণ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা যায়? স্মল জি দ্বারা প্রকাশ করা হয়। সেই স্মল জি এর মান হচ্ছে, স্ট্যান্ডার্ড মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। অর্থাৎ কোনো বস্তু মুক্তভাবে পড়তে থাকলে প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বাড়তে থাকবে। প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড হারে বাড়তে থাকবে। এবার আমরা ত্বরণ বুঝে গেছি, এবার অভিকর্ষজ ত্বরণও বুঝে গেছি। তো অভিকর্ষজ ত্বরণের যে সংজ্ঞাটা সেটা আমি একটু দিচ্ছি, লিখে দিচ্ছি। অভিকর্ষজ ত্বরণ, এটা ক্লিয়ার মোটামুটি? অভিকর্ষজ ত্বরণ, যেটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, সেটা সংজ্ঞা দিচ্ছি। অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে পড়ন্ত কোনো বস্তুর যে ত্বরণ হয়, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ, লেখাটা আসতেছে না, অভিকর্ষজ হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। আবার বলছি, অভিকর্ষ বলের প্রভাবে পড়ন্ত কোনো বস্তুর যে ত্বরণ হয়, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষণ বলের প্রভাবে পড়ন্ত কোনো বস্তুর যে ত্বরণ হয়, অর্থাৎ বেগ বৃদ্ধি পায় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। তাইলে অভিকর্ষণ বলের প্রভাবে কেমন, এই জায়গা থেকে অভিকর্ষণ বলের প্রভাবে মুক্তভাবে যদি কোনো বস্তুকে আমি কোনো বাধাহীন অবস্থায়, মানে কোনো বাধা দিলাম না, এমনি ছেড়ে দিলাম, মুক্তভাবে তাকে পড়তে দিলাম, তাহলে বস্তুর মধ্যে যে ত্বরণ হয় অথবা বেগের যে পরিবর্তন অথবা বেগ বৃদ্ধি পায় তাকে কি বলবো? অভিকর্ষজ ত্বরণ বলবো। তাই তো, অভিকর্ষণ বলের প্রভাবে পড়ন্ত কোনো বস্তুর যে ত্বরণ হয়, অর্থাৎ বেগ বৃদ্ধি পায়, তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। সবার সুস্থতা কামনা করে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।